কারো মতে ভারতের বর্তমান জনসংখ্যা 142 কোটি। কেউ কেউ বলে চীনকে ছাপিয়ে বিশ্বের 1 নম্বর জনবহুল দেশ ভারত। কিন্তু 2025 সালে দেশের সঠিক জনসংখ্যা কত জানেন? উত্তরটা স্বাভাবিক, কারণ গত 14 বছর ধরে দেশের জনগণনা হয়নি। শেষ হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী 10 বছর অর্থাৎ 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন এবারে একসঙ্গে জনগণনা এবং জাতিগণনা দুই করা হবে। আসুন জেনে নিই এই জনগণনা জাতিগণনা ঠিক কি। জনগণনা হলো একটি সরকার কর্তৃক পরিচালিত বিশাল কর্মসূচি, যেখানে নির্দিষ্ট সময় অন্তর দেশের প্রতিটি নাগরিকের সংখ্যা, লিঙ্গ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, বাসস্থান, পেশা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এর মূল উদ্দেশ্য হল দেশের জনসংখ্যা নির্ণয়, নীতি নির্ধারণে সহায়তা, পরিকল্পনা, বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক কার্যক্রমকে সহজ করা। ভারতে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। 2021 সালের জনগণনা কোভিড-19 কারণে স্থগিত করে দেওয়া হয়েছিল। এবার আসি জাতি গণনা ঠিক কি সে বিষয়ে। জাতি গণনা হলো জনগণনার একটি বিশেষ রূপ, যেখানে নাগরিকদের জাতি বা সামাজিক শ্রেণী সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। বিশেষ করে ওবিসিদের তথ্যের ওপর জোর দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সংখ্যা এবং অবস্থান সম্পর্কে জানা, সংরক্ষণ ও নীতি নির্ধারণে বাস্তবভিত্তিক তথ্য পাওয়া, সামাজিক ন্যায়ের ভিত্তিতে সুযোগ সৃষ্টি। ভারতে জাতি গণনার ইতিহাস। স্বাধীনতার পর 1951 থেকে জাতিভিত্তিক তথ্য সরকারিভাবে সংগ্রহ করা হয়নি। 2011 সালে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস হয়েছিল, কিন্তু তা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি। এখন কেন্দ্র আবার জাতি গণনা চালুর কথা বলছে, যা রাজনৈতিক ও সামাজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। 2011 সাল পর্যন্ত দেশে মোট 15 বার জনগণনা হয়েছে। ভারতে প্রথম সম্পূর্ণ জনশুমারি হয়েছিল 1872 সালে। ভাইসরয় লর্ড মায়োর অধীনে জনগণনা শুরু হয়। চলতি বছরের শেষে বিহারের বিধানসভা ভোট। বছর ঘুরলে বাংলা, অসম এবং কেরলে বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় কেন্দ্রের এই সিদ্ধান্তে কতটা প্রভাব পড়তে পারে বাংলার ভোটে? বিশেষজ্ঞদের মতে রেলমন্ত্রীর ঘোষণায় কোনো সময়সীমার কথা বলা হয়নি ঠিকই, তবে ভোটমুখী রাজ্যগুলির দিকে তাকিয়ে ওই ঘোষণায় যথেষ্টই প্রভাব পড়বে। সাধারণ জনগণনায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অংশের মানুষের সংখ্যা, শিক্ষার হার, অর্থনৈতিক এবং জীবনধারণের মান কেমন এই বিষয়ে সার্বিক একটা ছবি পাওয়া যায়, কিন্তু ওবিসির বিষয়টি সাধারণ জনগণনায় থাকে না। সেক্ষেত্রে বাংলাতেও ওবিসির সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি হাইকোর্টের রায়ে প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করেছে। পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জনসংখ্যা উল্লেখযোগ্য। জাত গণনার মাধ্যমে যদি ওবিসিদের সঠিক সংখ্যা ও সামাজিক অবস্থান উঠে আসে, তাহলে তারা আরও বেশি দাবি ও অধিকার নিয়ে রাজনৈতিক আলোচনায় আসতে পারে। তৃণমূল ইতিমধ্যেই মাহিষ্য, তামুল, তিলি ও সাহা সম্প্রদায়কে ওবিসি হিসেবে অন্তর্ভুক্তির কথা বলেছে, যা ভোটে প্রভাব ফেলতে পারে। হাইকোর্টের রায়ে ইতিমধ্যেই প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। এই জাতি গণনা নিয়ে বিহার প্রমাণ করে দিয়েছে পুরনো ধারণার সঙ্গে বর্তমানের বাস্তবতা এক নয়। বিহার, তামিলনাড়ু, কর্ণাটক এই ধরনের সমীক্ষা হয়েছে। সেই সব সমীক্ষাতেই দেখা গিয়েছে ওবিসির অংশ সম্পর্কে বাস্তব তথ্য পরিসংখ্যানের কোনো মিল নেই। শুধুমাত্র ভোটের মেরুকরণ হিসেবে সমীক্ষাগুলিতে অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়ে গিয়েছে। তবে বাংলার মতো রাজ্যে, যেখানে জাতি, শ্রেণী এবং ধর্ম মিলিয়ে জটিল ভোটের সমীকরণ তৈরি হয়, সেখানে জাতি গণনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। 2011 সালের ভোটেই তৃণমূল জাতি শংসাপত্র নিয়ে রাজনৈতিক খেলা শুরু করেছিল। সে খেলায় জল ঢেলে দিয়েছে আদালত। এবার কেন্দ্র স্বচ্ছভাবে জাতি জনগণনা চায়। সেক্ষেত্রে রাজ্যে ভুয়ো জাতি শংসাপত্রকারীরা বিপাকে পড়বেন। শাসক দলের ভাওতা জাতি বিদ্বেষের প্রভাব পড়বে সাধারণ মানুষের মনে। স্পর্শকাতর এই বিষয়টি ছাপ ফেলতে পারে বিধানসভা ভোটেও। এ বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।